হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা মক 5 নিয়ে এসেছি, প্রেজেন্টেড বাই মি। আমার নাম দেবলীনা বিশ্বাস। আমি অলরেডি 4টে মক আগেরটা দিয়ে দিয়েছি, যেখানে আমরা মোট 10টা প্রশ্ন ডিল করছি। এবং সেই 10টা প্রশ্ন আপনারা জানেন যে আমরা বিভিন্ন এরিয়াস থেকে নিচ্ছি, এবং এইটা খুবই ইউজফুল WBCS এর জন্য, শুধুমাত্র 2021 না, যারা প্রিপারেশন নিচ্ছে মক কোয়েশ্চেন্স কিভাবে আসে, আর আমি ডিটেলে চেষ্টা করছি এক্সপ্লেনেশন করে দেওয়ার। তো চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, এটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। Where was India's first of its kind turtle rehabilitation center inaugurated? কোথায় প্রথম টার্টল রিহ্যাবিলিটেশন সেন্টার ইনগরেশন হয়েছে ইন্ডিয়াতে প্রথম? অপশন দিয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বি হচ্ছে গুজরাট, সি হচ্ছে উত্তরপ্রদেশ, ডি হচ্ছে বিহার। সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ বিহার। First of its kind rehabilitation center for freshwater turtles is to be inaugurated in January 2020 in the Bhagalpur Forest Division of Bihar. তো বিহারে এটা শুরু হয়েছে, যেখানে কিনা ফ্রেশ ওয়াটার টার্টলসদেরকে কনজার্ভ করা হবে, এবং তারা যদি সিক থাকে, তারা যদি সিভিয়ারলি ইনজোর থাকে, তাদেরকে যদি, আমরা জানি যে টার্টল স্মাগলিং হচ্ছে একটা ওয়াইল্ড অ্যাক্ট হিসেবে, সেটা একটা ক্রাইম। তো সেটাকে বাঁচাবার জন্য এটা কিন্তু করা হয়েছে। ভাগলপুর ফরেস্ট ডিভিশনে এই রিহ্যাবিলিটেশন সেন্টারটা গড়ে তোলা হয়েছে টার্টলদের জন্য, যেটার এরিয়া হচ্ছে প্রায় 1/2 হেক্টর, এবং যেখানে বলা হচ্ছে 500-র উপরে টার্টলদেরকে শেল্টার দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, which two countries participated in the naval exercise named Nasim al-Bahar that held in Goa recently? তো কোন দুটো কান্ট্রি নেভাল এক্সারসাইজ, যার নাম হচ্ছে নাসিম আল বাহার, এই নেভাল এক্সারসাইজে পার্টিসিপেট করেছে, যেটা কিনা রিসেন্টলি গোয়াতে হয়েছে? প্রথম অপশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, দ্বিতীয় অপশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ওমান, তৃতীয় অপশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড জাপান, ফোর্থ অপশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইউএই। সঠিক উত্তর হচ্ছে বি, দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড ওমান। তো January 5, 2020 দুটো শিপ অফ Royal Navy of Oman arrived at Marmagao port in Goa to participate in the 12th edition of the Indo-Oman bilateral naval exercise, যার নাম হচ্ছে নাসিম আল বাহার। তো এই নাসিম আল বাহার, যেটা হচ্ছে বাইল্যাটারাল মানে দুটো কান্ট্রির মধ্যে নেভাল এক্সারসাইজ, যেখানে নেভিটাকে ফোকাস করা হবে, নেভির যে বিভিন্ন যে আর্মস অ্যামুনিশনস থাকে, কিভাবে সেটাকে আরো সেটাকে ডেভেলপ করা যায়, সেটার উপরে নেভাল এক্সারসাইজ, এবং এটা নাম দেওয়া হয়েছে নাসিম আল বাহার। দ্য মিনিং অফ দ্য বাইএনিয়াল এক্সারসাইজ, বাইএনিয়াল মানে 2 বছর অন্তর একবার হয়, 2 বছর অন্তর একবার হয়। আবার আরেকটা কথা আছে বাই অ্যানুয়াল, আরেকটা কথা আছে যেটা হচ্ছে বাই অ্যানুয়াল, ANNUAL, বাই অ্যানুয়াল মানে হচ্ছে একটি বছরে দুবার। বাই অ্যানুয়াল মানে হচ্ছে একটি বছরে দুবার যেটা হয়, আর বাই এনিয়াল মানে হচ্ছে 2 বছরে একবার যেটা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফারেন্স বাই অ্যানুয়াল আর বাই এনিয়াল এর মধ্যে। তো বাইনিয়াল এক্সারসাইজ, যেটা নাসিম আল বাহার, যেটা দ্যাট হ্যাজ বিন কন্ডাক্টেড সিন্স 1993 বিটুইন ইন্ডিয়া আর ওমান। 1993 থেকে এটা হচ্ছে। পার্টিসিপেটিং শিপস কারা, কোন শিপ পার্টিসিপেট করছে, তাদের মধ্যে মেন হচ্ছে ইন্ডিয়ান নেভি শিপস, যার নাম হচ্ছে বিয়াস আর সুভদ্রা, while 2 naval ships of Royal Navy of Oman vessel, যার নাম হচ্ছে আল রাসিক আর এনোভো খাসাব, এরা হচ্ছে পার্টিসিপেট করছে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট হচ্ছে, which of the following commission was appointed by the central government on union states relations in 1983? তো কি বলছে, কোন কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছে বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন ইউনিয়ন স্টেট রিলেশনস, যেটা 1983 তে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এটা খুবই ইজি। 1983 যখন সালটা বলেই দেওয়া হচ্ছে, তো সেটার একটা গেস করা যেতে পারে, এবং একটা শিওর শর্ট গেস। সরকারিয়া কমিশন অপশন এ, দত্ত কমিশন অপশন বি, সেতালবাদ কমিশন অপশন সি,
রাজামান্নার কমিশন, অপশন ডি। সো অবভিয়াস হচ্ছে 1983 বলতে যেটা আমাদের মাথায় ফার্স্টে আসে সেটা হচ্ছে অবশ্যই অপশন এ, সরকারিয়া কমিশন। Sarkaria Commission was set up in 1983 by the central government of India to examine the central-state relationship on various portfolios. তো সরকারিয়া কমিশনটাকে সেট করা হয়েছে 1993 তে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে, এবং সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ আরো কি করে ভালো করা যেতে পারে এটার উপরেই কিন্তু এই কমিশনটা ছিল। জাস্টিস রঞ্জিত সিং সরকারিয়া, যে কিনা চেয়ারম্যান ছিল এই কমিশনে, তিনি ছিলেন রিটায়ার্ড জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে, which of the following taxes are levied by the union government but collected and appropriated by the states? তো এর মধ্যে থেকে কোন ট্যাক্সটা ইউনিয়ন গভর্নমেন্ট ইম্পোজ করে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এবং কালেকশনটা কে করে? স্টেটস করে। খুব ইম্পর্টেন্ট, পলিটি লক্ষ্মীকান্তের যে ট্যাক্সেসের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে কিন্তু পুরো ডিটেলসে কিন্তু এটা থেকে আছে, সেটা কিন্তু দেখে নিতে হবে। এবং ডাব্লিউবিসিএস শুধু মেইনস না, প্রিলিমসেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। অপশন এ হচ্ছে স্ট্যাম্প ডিউটিস, অপশন বি হচ্ছে এক্সাইজ ডিউটিস অন মেডিকেল অ্যান্ড টয়লেট মেটেরিয়ালস, অপশন সি হচ্ছে সেলস ট্যাক্স, অপশন ডি হচ্ছে এ অ্যান্ড বি মানে স্ট্যাম্প ডিউটিস এবং এক্সাইজ ডিউটিস অন মেডিকেল অ্যান্ড টয়লেট মেটেরিয়ালস। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে ডি, দ্যাট ইজ বোথ এ অ্যান্ড বি। স্ট্যাম্প ডিউটিস এবং এক্সাইজ ডিউটিস অন মেডিকেল অ্যান্ড টয়লেট মেটেরিয়ালস, যেটা কিনা এই ট্যাক্সগুলো ইউনিয়ন গভর্নমেন্ট লেভি করে কিন্তু কালেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েশনটা স্টেট করে। The revenue generated from the stamp duties and excise duties on medical and toilet materials is imposed by the central government, যেটা আমি বললাম ইম্পোজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু বাট কালেক্টেড অ্যান্ড কেপ্ট বাই দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 5, if any of the fundamental rights of any citizen has been violated by the state or any other body, person, he or she has right to move the Supreme Court of India directly under কোন আর্টিকেল? তো যদি কোনো সিটিজেনের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়, ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন হয়, স্টেট গভর্নমেন্ট যদি সেটা করে থাকে বা কোনো ব্যক্তি করে থাকে, কোনো অর্গানাইজেশন করে থাকে, তাহলে সে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল এ হচ্ছে অপশন আর্টিকেল 32, অপশন বি হচ্ছে আর্টিকেল 27, অপশন সি হচ্ছে আর্টিকেল 29, অপশন ডি হচ্ছে আর্টিকেল 30। সঠিক উত্তর অবশ্যই হচ্ছে এ, আর্টিকেল 32। আর্টিকেল 32(2) read as the Supreme Court shall have the power to issue direction or orders or writs, including writs in the nature of habeas corpus, mandamus, prohibition, quo warranto and certiorari। তো আমরা জানি যে এই রিটসগুলোর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে যাওয়া যেতে পারে এবং সুপ্রিম কোর্ট এই রিটগুলোর মাধ্যমে কিন্তু ডিরেকশন দিতে পারে যদি কারোর ভায়োলেশন হয়ে থাকে, ফান্ডামেন্টাল রাইটসে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে, তাহলে সেটাকে সে প্রোটেক্ট করবার জন্য এই রিটসগুলো ইস্যু করতে পারে। ঠিক আছে, আর এই রিটসগুলোর প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লক্ষ্মীকান্তে প্রত্যেকটা আছে, সেই রিটগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? হোয়াট ডু ইউ মিন বাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? আমরা এখন ঢুকে গেলাম হচ্ছে ইকোনমিক্সে, খুব ইম্পর্টেন্ট, জিডিপি, জিএনপি, এনএনপি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো অপশন দেখা যাক যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে কি বলা হচ্ছে। টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য কান্ট্রি। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্টকে আমরা বাংলায় কি বলে থাকি? মোট জাতীয় পণ্য। মোট জাতীয় পণ্য যেটাকে আমরা বলে থাকি হচ্ছে, যেটাকে আমরা ইংলিশে বলছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আচ্ছা, এবার দেখা যাক অপশনে কি আছে। অপশনে আছে হচ্ছে ফার্স্টে হচ্ছে the total value of goods and services produced in the country, the total value of all transactions in the country, depreciation in the total value of goods and services produced in the country, the total value of goods and services produced in the country and net factor income from abroad। ঠিক আছে, আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে আনসার ডি। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্টকে কি বলছে? যেটা মেইনলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট সোজা সাপটায় ভাষায় যেটাকে বোঝা যায়, it is an estimator of total value of all the final products and services turned out in a given period by means of production owned by a country's residents। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে এটাই বোঝা যাচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট, যে কোনো মানে এস্টিমেট অফ টোটাল ভ্যালু অফ অল দ্য ফাইনাল প্রোডাক্ট, একটা
একটা কান্ট্রি রেসিডেন্ট সে কতটা এস্টিমেট দিচ্ছে is an estimate of total value of all the final products and services. এটার estimate হচ্ছে total value of all the final products and services turned out in a given period by means of production. GNP is a commodity calculated by taking the sum of personal consumption, expenditure. তো GNP এর আন্ডারে কোনগুলো আসে? Personal consumption, expenditure, private domestic investment, government expenditure, net export, and any income earned by residents from overseas investment minus income earned within the domestic economy by foreign residents. তো এটাই হচ্ছে জিএনপি। এখানে যেরকম বলা হচ্ছে জিএনপি ইজ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড, যেটা এক্ষুনি আমি বললাম যে ইনকাম আর্ন বাই রেসিডেন্টস, যে রেসিডেন্টসরা কান্ট্রি রেসিডেন্ট যারা কিনা ওভারসিজে থেকে ইনকাম করছে তাদের রেসিডেন্টও কাউন্ট হবে, মাইনাস ইনকাম আর্নড উইদিন দ্য ডোমেস্টিক ইকোনমি বাই ফরেন রেসিডেন্ট। মাইনাস কোনটা করা হবে? ফরেন রেসিডেন্টরা এখানে থেকে যেটা ইনকাম করবে সেখান থেকে মাইনাস করা হবে। তো শুধুমাত্র আমাদের দেশের ফাইনাল বা মোট জাতীয় পণ্য হিসাব নয়, এই হিসাবটা করা হবে যে আমাদের দেশের লোক ওভারসিজে থেকে কি ইনকাম করছে সেটাও কিন্তু এই জিএনপির আন্ডারে চলে আসবে। এই যে জিএনপি measures the monetary value of all the finished goods and services produced by the country's factors of production irrespective of their location. ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে which of the below mentioned institutes are linked with the financial sector of India controlled by the RBI? তো কোন ইনস্টিটিউটকে আরবিআই কন্ট্রোল করে? কমার্শিয়াল ব্যাংক, মানি লেন্ডার, স্টক এক্সচেঞ্জ অপারেশন, অল অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তর হচ্ছে সি, স্টক এক্সচেঞ্জ, যেটা কিনা একটা ভার্চুয়াল মার্কেট যেখানে বায়ার এবং সেলার সিকিউরিটিস নিয়ে লেনদেন করে, শেয়ার মার্কেটে লেনদেন চলে। এই মার্কেটটা কিন্তু মার্কেটে অনেক কিছু যে কোনো শেয়ার, স্টকস, ডিবেঞ্চার্স এগুলো সব কিন্তু কন্ট্রোল করে আরবিআই। নেক্সট, which of the following is not the function of RBI? আরবিআই এর ফাংশন কোনটা নয়? ব্যাংকার্স ব্যাংক হওয়ার ফাংশন সে নয়, কন্ট্রোলার অফ ক্রেডিট ফাংশন সে নয়, কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কন্ট্রোলার সে নয়, অ্যালটিং মানি ডিরেক্টলি টু ফার্মার্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট সে করে না। তো এর মধ্যে থেকে কোনটা সে করে না? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ডি, সেটা হচ্ছে অ্যালটিং মানি ডিরেক্টলি টু দ্য ফার্মার্স ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। অ্যালটিং মানি ডিরেক্টলি টু দ্য ফার্মার্স ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। In Indian context, the basic function of RBI, as enunciated in preamble of RBI Act 1934, to regulate the issue of banknotes and keeping of reserves with a view to securing monetary stability in India, and generally to operate the currency and credit system of the country. তো currency and credit systemটা এক পার্ট থাকছে কিনা, মানিটারি স্টেবিলিটি ঠিক থাকছে কিনা, তার জন্য রেপো রেট, রিভার্স রেপো রেট যেটা হোক সেটা কন্ট্রোল করা, এটাই হচ্ছে মেনলি আরবিআই এর দায়িত্ব। নেক্সট হচ্ছে টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়া। ইন্ডিয়া টোটাল লেন্থ অফ কোস্টলাইনের লেন্থ কত? 5600 কিলোমিটার, 4500 কিলোমিটার, 3600 কিলোমিটার, 6000 কিলোমিটার। সঠিক উত্তর হচ্ছে ডি, লেন্থ অফ ইন্ডিয়ার কোস্টলাইন হচ্ছে 6100 কিলোমিটার, ইনক্লুডিং দ্য কোস্টলাইন অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। আন্দামান, নিকোবর, লাক্ষাদ্বীপ আইল্যান্ডকে মিলিয়ে হচ্ছে কোস্টলাইন হচ্ছে 6100। নেক্সট, লাক্ষাদ্বীপ আইল্যান্ডটাকে কি বলা হয়? কোরাল আইল্যান্ড, ভোলকানিক আইল্যান্ড, টেকটনিক আইল্যান্ড, অ্যালুভিয়াল আইল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে আনসার এ, that is Lakshadweep is a group of island in the Lakshadweep Sea, 200 to 440 কিলোমিটার, 120 to 270 মিলিমিটার অফ। তো এই লাক্ষাদ্বীপকে বলা হচ্ছে কোরাল আইল্যান্ড, কারণ এখানে আমরা কোরাল দেখতে পারি, যেটা আমরা জিওগ্রাফিতে পড়েছি, কোরাল আমরা দেখতে পারি। তো সেটার উপরেই কিন্তু সেটা তার জন্যই বলা হচ্ছে লাক্ষাদ্বীপ হচ্ছে কোরাল আইল্যান্ড। তার সাথে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। লাক্ষাদ্বীপ মানে হচ্ছে, লাক্ষাদ্বীপ কথাটাই মানে হচ্ছে লক্ষদ্বীপ, মানে 100,000 আইল্যান্ড। সংস্কৃত, মারাঠি, মালায়ালাম এই ভাষাতে, এইসব ভাষাতে, এইসব ল্যাঙ্গুয়েজের সাথে মিনিং করলে 100,000 আইল্যান্ড এটাকে বলা হয়। এটা ইউনিয়ন টেরিটরির আন্ডারে আসে এবং এখানে অনেকগুলো আইল্যান্ড জুড়ে এটা হচ্ছে এই আইল্যান্ডটা। কাভারাটি হচ্ছে এই ইউনিয়ন টেরিটরির ক্যাপিটাল। ঠিক আছে, আমানদ্বীপী গ্রুপ অফ আইল্যান্ডস এর ডিটেলসে দেওয়া আছে কোন কোন আইল্যান্ড মিলে এই কোরাল আইল্যান্ডটা। তো আজকে এই অবধি, নেক্সট লেসন নিয়ে খুব শিগগিরই আসছি। থ্যাংক ইউ।